দুজন মিলে লিড দাও, তুমি আর মানসুরা মিলে, ঠিক আছে? আগে মানসুরা শুরু করুক, তারপরে তো ওর কিছু বাদ গেলে তারপর তুমি অ্যাড করবে। ওকে? ওকে, শিওর স্যার। ওকে, আচ্ছা, তার 8-2 মিনিট দেখো কে ঢুকতেছে। আমি শুরু থেকে নিয়ে আসছি। আচ্ছা, আমি উঠি। আচ্ছা মানসুরা, শুরু করো। জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো
কোনো প্রশ্ন থাকলে হচ্ছে সবাই করতে পারো, সমস্যা নাই। আর শুরুতেই আমি আসলে যেটা বলতে চাই যে রিসার্চের মানে এই পেপার সার্চ করা বা হচ্ছে কিভাবে পড়বো, এগুলো আসলে ফিক্সড কোনো রুলস নাই। মানে যেভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে বা যেভাবে পড়লে যার জন্য কাজে লাগে ওইটাই আসলে রুলস বলা যায়। তো আমি মোটামুটি আমি যেভাবে করার ট্রাই করি সেটা দেখানোর ট্রাই করব। এরপরে তোমরা হচ্ছে নিজেদের মতো অনেক ওয়ে খুঁজে নিতে পারবা। ইভেন ইউটিউবেও এই টাইপের কন্টেন্ট অনেক বেশি অ্যাভেলেবল আছে। হচ্ছে আর বেসিক্যালি আমার স্লাইডে আসলে তেমন কিছুই না, আমি জাস্ট পয়েন্ট আউট করছি যে কিভাবে হচ্ছে আমি এটা মানে ক্লাসটা নিব। তো আমাদের 4টা টপিক। প্রথমে আমরা হচ্ছে পেপার কিভাবে সার্চ করব সেটা দেখব, তারপরে পেপার ডাউনলোডিং প্রসেস, তারপরে কিভাবে রিড করা যায়, আর লাস্টে হচ্ছে লিটারেচার রিভিউটা। তো পেপার আমি মেনলি হচ্ছে যে দুটা বেশি ফলো করি, সব থেকে বেশি ফলো করা হয় গুগল স্কলার, আর অথবা হচ্ছে এখানে যদি না পাই তাহলে রিসার্চ গেট। বাইরেও যদি কখনো মনে হয় যে আরো নতুন টাইপের পেপার দরকার বা আরো কিছু পেপার দরকার, তখন হয়তো বা সায়েন্স ডিরেক্টে দেখা হয়। মোটামুটি গুগল স্কলার বা রিসার্চ গেটে সব পেপারই বলতে গেলে পাওয়া যায়। তো আমরা যদি হচ্ছে গুগল স্কলারে যাই, এখানে আসলে সার্চিং প্রসেসটা একদম নর্মাল, আমরা গুগলে যেভাবে সার্চ দিই সেভাবেই। এটা কেউ যদি স্পেসিফিক কোনো টপিক জানে যে হ্যাঁ আমি হচ্ছে ট্রান্সফার লার্নিং ইউজ করে কোনো একটা ফিক্সড টপিকে কাজ করব, তাহলে ফুল ওইভাবে সার্চ দিলেও হয়, অথবা আমরা কোনো জেনেরিক টপিকেও সার্চ দিতে পারি। যেরকম আমি এখানে জেনেরিক দিলাম হচ্ছে ভিডিও কম্প্রেশন। এই সার্চ দেওয়ার পর এখানে হচ্ছে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন যেটা আছে সেটা হচ্ছে এনি টাইম, মানে ভিডিও কম্প্রেশনের উপরে রিলেভেন্ট এতদিন পর্যন্ত যত টপিকের পেপার আছে সবগুলো এখানে হচ্ছে দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে হচ্ছে অন্যভাবে সলভ করতে চাই, যে আমি ধরে নিলাম আমি 2022 থেকে এ পর্যন্ত যতগুলো পেপার আছে আমি শুধুমাত্র সেগুলো দেখব, তাহলে এখানে সেগুলো চলে আসবে। আর এখানে আরেকটা জিনিস আছে যে টিক মার্কটা, যে ইনক্লুড সাইটেশন, এটা জেনারেলি টিক মার্ক হয়েই থাকে, বাট তাও যদি না থাকে তাহলে বেটার এই হচ্ছে ইনক্লুড সাইটেশনটা করে নেওয়া। এখন টাইম ওয়াইজ শর্ট হচ্ছে আমরা যখন কোনো নতুন টপিকে মানে কাজ করা শুরু করব, আমরা যদি এনি টাইম দিই তাহলে দেখা যাবে অনেক পুরনো, যেরকম আমার প্রথম পেপারটা এখানে হচ্ছে 1997 এর। তো এত পুরনো পেপারের উপরে অবভিয়াসলি আরো অনেক বেশি আপডেটেড কাজ চলে এসেছে। তো আমি নতুন পেপারগুলো খুঁজে বের করে সেগুলো নতুন কি কি কাজ হচ্ছে সেগুলো দেখা, যেন আমাদের আইডিয়াটা আমরা হচ্ছে নতুনভাবে নিয়ে আসতে পারি। আর সেকেন্ড হচ্ছে সাইটেশন অন রাখার কারণটা হচ্ছে যে এখানে আমরা এই যে এখানে সাইটেড বাই 17, এখন একটা পেপার যত বেশি সাইটেশন থাকে ধরে নেওয়া যায় যে ওই হচ্ছে মানে যেহেতু অনেক মানুষ ওটাকে সাইট করেছে, তো ওইখানে কাজের ভালো সোর্স আছে বা ওই পেপারটা হচ্ছে ভালো লেভেলের। এই জন্য সাইটেশনটা হচ্ছে অন করে রাখলে বেটার হয়, যে আমরা দেখতে পারবো যে কতগুলো সাইটেশন আছে। এটা হচ্ছে ইনিশিয়ালি আমরা হচ্ছে পেপার কিভাবে সার্চ করব। এখন পেপার সার্চ করার পর সেকেন্ড যে প্রবলেমটা, যে এই পেপারটা হচ্ছে আমি ডাউনলোড কিভাবে করব। এখন ডাউনলোড করা অনেকগুলো ওয়ে আছে। প্রথমে আমরা এখানে দেখতে পারি যে পেপারটা অলরেডি ওপেন আছে কিনা। যেরকম এই পেপারটা আমি যদি ডাউনলোড দিই, আই থিঙ্ক এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি ডাউনলোড দেওয়ার পর এখানে ডাউনলোডে চলে আসে তাহলে বোঝা যাবে যে পেপারটা অলরেডি ওপেন আছে, তো সমস্যা নেই, আমরা এটা ডাউনলোড করতে পারি। এখন কিছু কিছু ক্ষেত্রে পেপার হচ্ছে ডাউনলোড মানে ওপেন থাকে না, এরকম একটা পেপার। আচ্ছা, যেরকম এই পেপারটা হচ্ছে সম্ভবত এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেপারটা যদি আমরা হচ্ছে মানে নিতে চাই তাহলে আমাদের এত ইউরো হচ্ছে পে করে তারপরে এই পেপারটা হচ্ছে নিতে হবে, অথবা পুরো বইটা যদি নিতে চাই তাহলে এত ইউরো পে করতে হবে। এখন যেহেতু আমাদের পক্ষে এটা সবসময় সম্ভব না বা জেনারেলি আমরা করিও না, তো আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে মানে ফ্রিতে এই পেপারটা ডাউনলোড করতে পারি। তো ফ্রিতে ডাউনলোড করার জন্য আমার কাছে সবসময় আসে সব আমি সবসময় ইউজ করি সেটা হচ্ছে সাইহাব ইউজ। তো সাইহাব ইউজ করার ওয়ে হচ্ছে আমরা যে পেপারটা ডিওআই দিয়েও সার্চ করা যায়, অথবা জেনারেলি পুরো যে টাইটেলটা আছে এই তিনটা যে কোনো একটা নিয়ে আমরা যদি এখানে হচ্ছে সার্চ করি তাহলে আমরা যদি সাইহাবে থাকে তাহলে পেপারটা পাওয়া যাবে, বাট আনফর্চুনেটলি দেখো এই পেপারটা সাইহাবেও নাই। তো এটা আমরা সাইহাব থেকেও যেহেতু খুঁজে পাইলাম না, সাইহাবেও যদি আমরা কোনো পেপার না পাই তাহলে লাস্ট অপশন হচ্ছে আর্কাইভে যাও। আর্কাইভ ব্যাপারটা কি, এটা হচ্ছে জেনারেলি কোনো পেপার জার্নালে পাবলিশ সময় লাগে।
তো জার্নালে পাবলিশ হওয়ার আগেই পেপার হচ্ছে অথররা আর্কাইভে রেখে দিতে পারেন, যেন তাদের অথরশিপটা ওই টপিকের উপর থেকে চলে না যায়, যেহেতু পেপার পাবলিশিং প্রসেসটা অনেক বেশি, মানে অনেক লং টাইম প্রসেস। তো এই জন্য এই আর্কাইভের পেপারগুলো হচ্ছে সব প্রিপ্রিন্ট, মানে কোনো পেপার পাবলিশ হওয়ার আগে, অ্যাকসেপ্টেড হওয়ার আগেই যে প্রিন্টটা থাকে সেই প্রিন্টটা এখানে জেনারেলি থাকে। এখন সমস্যা হচ্ছে আর্কাইভে তো আসলে যে কেউ পেপার হচ্ছে আপলোড করে দিতে পারে। আমিও যদি মনে করি হ্যাঁ আমি একটা জার্নালে পেপার সাবমিট করলাম বা একটা কনফারেন্সে পেপার সাবমিট করলাম, তারপর আমি সেটাই আর্কাইভে রেখে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যে পেপারটা আর্কাইভে রাখলাম ওটা পরবর্তীতে যে অ্যাকসেপ্টেড হবেই কিনা তার কোনো গ্যারান্টি নাই। তো এইটা হচ্ছে আর্কাইভের একটা সমস্যা। আচ্ছা, আমি এই পেপারটা আর্কাইভে সার্চ দেওয়ার নিয়মও একদম গুগল স্কলারে যেভাবে আমরা সার্চ দিই ওইভাবে, যে আমরা নর্মালি একটা টপিক দিয়ে সার্চ দিয়ে দিলাম। আর যদি হচ্ছে সর্ট করতে যাই, এখানে অনেকভাবে সর্ট করা যায়, যে নিউয়েস্ট মানে সব থেকে নিউগুলো বা সব থেকে পুরাতন পেপারগুলো এই টপিকের উপরে যেটা প্রেফারেন্স সেটা হচ্ছে রিলেভেন্স দিয়ে সার্চে দেওয়া। কারণ আর্কাইভে যদি একদম নতুন পেপার, যেরকম রিসেন্ট 2023-এ আপলোড হচ্ছে আর্কাইভে, এরকম কোনো দিই, তাহলে দেখা যাবে যে ওই পেপারটা এখনো পর্যন্ত পাবলিশই হয়নি। তো টপিক রিলেভেন্স পেপার সার্চ দিলেই বেটার হয়। এখন এখান থেকে আমি যে কোনো একটা পেপার ধরে নিলাম, এটাই যদি ওপেন করি, এখন এই পেপারটা যে আসলে অথেন্টিকেট কিনা এটা দেখার উপায় হচ্ছে আমি এই পেপারটার জন্য গুগল স্কলারে যাব। গুগল স্কলারে যাওয়ার পর এটা যদি পাবলিশ হয়ে যায় তাহলে এখানে হচ্ছে পাবলিশার বা জার্নাল এইসবের নাম থাকবে, কিন্তু এখানে দেখো এখনো যেহেতু আর্কাইভই দেওয়া আছে, তার মানে এটা এখনো পাবলিশ হয়নি, সুতরাং এই পেপারটা আসলে আমরা নিতে পারবো না। আমি যদি আরো স্পেসিফিক ভাবে সার্চ দিই, এই যে এই পেপারটা যেটা হচ্ছে আমি গুগল স্কলারে সার্চ দিয়ে পেয়েছিলাম না, আমি যদি এখন এইটাই এখানে খুঁজে বের করি তাহলে আছে। এই পেপারটা আমি আবার যদি গুগল স্কলারে যেয়ে দেখি, এই পেপারটা পুরোপুরি পাবলিশ হয়ে গেছে, এটা এখনো আর্কাইভে মানে আর্কাইভ হইতে দেওয়া না। এখানে IEEE এক্সপ্লোরে পাবলিশ হয়েছে 2019-এ, এটা আমরা দেখতে, মানে মোট কথা আমরা গুগল স্কলার থেকে যদি প্রথমে আমাদের পেপারের সাইটে যাব, সেখানে যদি না পাই তাহলে সাইহাবে খুঁজে দেখবো, সেখানেও যদি না পাই তাহলে আর্কাইভে দেখতে পারি। এখন আর্কাইভেও যে সব পেপার পাওয়া যাবে এমনটা না, জেনারেলি 80% পেপারই এইভাবে পাওয়া যায়। যদি না পাওয়া যায় এরপরের উপায় হচ্ছে সিনিয়রদেরকে অথবা স্যারদেরকে রিচ করার ট্রাই করা। মানে স্যারদের কাছে অনেক সময় অনেক পেপার থাকে, বা ওনাদের কাছে যেহেতু অনেক গ্রুপের সাথে তারা পেপার খুঁজে দিতে পারেন। আর ফোর্থ আর একটা অপশন আছে, সেটা হচ্ছে পেপার আছেন উনাদেরকে হচ্ছে ইমেইল করা। এখন পেপারের অথরদেরকে মেইল করলে রিপ্লাই পাওয়া যায় না আমি বলবো না, আমি নিজেও রিপ্লাই পেয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে দেখা যায় রিপ্লাই পাওয়া যায় অনেক লেট করে। যতদিনে রিপ্লাই পাওয়া যায় তার আগে হয়তো বা অন্য পেপার ডাউনলোড করে পড়া শুরু হয়ে যায়। তো এই চারটা মোটামুটি কোনো পেপার ডাউনলোড করার জন্য। এটা তো গেল আমরা হচ্ছে পেপার কিভাবে সার্চ করব আর হচ্ছে ডাউনলোড করব। এখন কথা হচ্ছে যে আমরা একটা পেপার ডাউনলোড করার পর যে আমরা ডিসাইড করব কিভাবে যে এই পেপারটা আমাদের পড়া উচিত নাকি পড়া উচিত না। ফার্স্ট অফ অল যখন আমরা হচ্ছে একটা পেপার কোনো একটা টপিক ওয়াইজ সার্চ করব, প্রথম যে আমরা যদি গুগল স্কলারে দেখি, আমি যেহেতু এখানে ভিডিও কম্প্রেশন দিয়ে সার্চ দিয়েছিলাম, আমি এখানে টাইটেলগুলো দেখি যে ডিপ লার্নিং অ্যাপ্রোচেস ফর ভিডিও কম্প্রেশন। তো আমাদের কাজ হবে এই টাইটেলগুলো আগে হচ্ছে পড়ে দেখা যে আমি যে টপিকে খুঁজতে চাচ্ছি আমার পেপারগুলো টাইটেলটা ম্যাচ করছে কিনা। সেকেন্ডলি আমরা দেখব হচ্ছে নাম্বার অফ সাইটেশন। আগে যেটা বললাম যে কোনো পেপারে যদি অনেক বেশি সাইটেশন থাকে তাহলে ধরে নেওয়া যায় যে ওই পেপারটা মোটামুটি ভালো। তো এখানে যেরকম দেখছি যে এই পেপারটা হচ্ছে 47 সাইটেশন হয়েছে, যদিও এটা এখন আর্কাইভে আছে এবং হচ্ছে পাবলিশ, আর এই পেপারটা পাবলিশ হয়ে গেছে, সাইটেশন হচ্ছে 17। এটাও পাবলিশ হয়ে গেছে, এটার সাইটেশন হচ্ছে 48। তো মোটামুটি সাইটেশন বেশি আছে এরকম পেপার দেখে যদি ডাউনলোড করা যায় তাহলে হচ্ছে বেটার হয়। নেক্সটে হচ্ছে রেপুটেশন অফ দ্য পাবলিশার, মানে এখানে সবগুলো যেগুলো পেপার পাবলিশ হয়ে গেছে এগুলোর হচ্ছে পাবলিশারের নাম থাকে, যেরকম এখানে দেওয়া হচ্ছে স্প্রিঞ্জার। তো এরকম আমরা যখন মোটামুটি পেপার পড়ার অভ্যাস হয়ে যাবে, আমরা যেটা বলা যায় রেপুটেড পাবলিশারের নামগুলো মোটামুটি গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তো ভালো পাবলিশারে পাবলিশ হলে ধরে নেওয়া যায় যে পেপারটা মোটামুটি ভালো। এটা হচ্ছে একটা ইনিশিয়াল আইডিয়া যে হ্যাঁ এই 3টা ফুলফিল হয় তাহলে আমি এই পেপারটা পড়ে দেখতে পারি। নেক্সট হচ্ছে আচ্ছা পেপার ডাউনলোডিং প্রসেস, সেটা তো আমি আগেই বলে দিলাম যে হচ্ছে সাইহাবে দেখতে পারি অথবা আর্কাইভে দেখতে পারি, অথবা আমাদের স্যারদের থেকে অথবা ইউনিভার্সিটি থেকে অথবা অথরদের থেকে।
এখন পেপার ডাউনলোড আর পেপার সার্চিং প্রসেসটা মোটামুটি আমি এইভাবেই ফলো করি। এর হচ্ছে যে আমি যদি এভাবে আমাদের কোনো একটা রিলেভেন্ট পেপার পেয়ে যাই, ধরে নিলাম যে আমি এখানে একটা মাত্র রিলেভেন্ট পেপার পাইছি এবং হচ্ছে আর কোনো রিলেভেন্ট পেপার পাচ্ছি না গুগল স্কলার থেকে। তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমি এই পেপারটা আমি একটু পড়ে দেখলাম যে হ্যাঁ আমার এই পেপারটা আমার টপিকের সাথে যাচ্ছে বা আমার পছন্দ হচ্ছে, এই টপিকটায় আমি কাজ করতে পারি, এটায় কাজ করার সুযোগ আছে। তাহলে আরও দুইটা ওয়ে আছে, হচ্ছে এই পেপারটার আগের পেপারগুলো আমি কিভাবে খুঁজে বের করব। এই পেপারে আগের পেপারগুলো খুঁজে বের করার উপায় হচ্ছে আমাদের এই পেপারে অবশ্যই রেফারেন্স নামের একটা পার্ট থাকবে। রেফারেন্স পার্টে আমরা এমন অনেক পেপার খুঁজে বের করব যে খুঁজে পাবো আর কি, যে পেপারগুলো হচ্ছে এই সেম টপিকের উপর কাজ করেছে, যেগুলোকে এই পেপারটা বেস পেপার ধরে হচ্ছে কাজটা শুরু করবে। তার মানে সেম টপিকে আরো পুরনো কিছু পেপার আমরা পেয়ে গেছি যেগুলো হয়তো বা আমাদের কাজের সাথে রিলেটেড। সেকেন্ড হচ্ছে আমি যদি চাই যে না সেম টপিকে আমি আরো আপডেটেড আরো নতুন পেপার খুঁজে বের করতে চাচ্ছি বা আরো রিসেন্ট পেপার খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইটেশন দেখা লাগবে। আচ্ছা, এই পেপারের সাইটেশন পাবো হচ্ছে আমরা এখানেই, যে 14টা সাইটেশন আছে। আচ্ছা সরি, আমার নেট আসলে খুবই স্লো। আচ্ছা আমি পাইছি। আচ্ছা আমি একটু IEEE এক্সপ্লোরে যাই। আচ্ছা এখানে যদি আসি তাহলে হচ্ছে এই যে লাস্টে যে ব্যাপারটা বললাম যে আমি সেম টপিকের উপরে আরো আপডেটেড পেপার খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে আমরা যেটা দেখবো আমরা হচ্ছে সাইটেশন দেখবো। সাইটেশনে এই যে আমরা দেখতে পাচ্ছি যে IEEE আরো 8টা পেপার এই পেপারটাকে সাইট করতে, অবশ্যই ওই পেপারগুলো এই পেপারের পরে হচ্ছে পাবলিশ হয়েছে। আর এখানে হচ্ছে অন্যান্য পাবলিশারের আরো 9টা পেপার আছে। তাহলে এই পেপারগুলোর মধ্যেও যদি আমরা সার্চ করি, প্রত্যেকটা পেপারই আমরা গুগল স্কলারে খুঁজে পাবো। তাহলে সার্চ করে মোটামুটি আমরা আপডেটেড বা রিসেন্ট রিলেভেন্ট পেপারগুলো খুঁজে পাওয়া যাবে। নেক্সট যে টপিকটা আসে যে আমরা হচ্ছে পেপার তো খুঁজে পাইলাম, এখন পেপার হচ্ছে পড়বো কিভাবে। এখন এফিশিয়েন্ট রিডিং বলতে আসলে যদি আমি এফিশিয়েন্ট লিখেছি, কিন্তু রিডিং আসলে এক একজন এক একভাবে পড়ে। তো আমি যখন পেপার পড়া শুরু করেছিলাম, আগের দিন যেরকম বলেছিলাম যে প্রথম দিকে পেপার পড়তে আমার নিজেরও অনেক বেশি সমস্যা হতো আর কি। আর বিশেষ করে মানে ইংলিশে যারা ফ্লুয়েন্ট না তাদের জন্য পেপার পড়াটা আরও একটু বেশি টাফ হয়ে যায় শুরুর দিকে। তো আমি এই আর্টিকেলটা খুঁজে পেয়েছিলাম সম্ভবত রুয়েট কমন রুমে আমাদের কোনো এক সিনিয়র ভাইয়ের পোস্ট থেকে। তো এই আর্টিকেলের যে ওয়েটা ছিল পেপার রিড করার, এই ওয়েটা আমার অনেক বেশি কাজে লেগেছিল। তো আমি আর্টিকেল থেকেই দেখাচ্ছি। তো এই আর্টিকেলের ওয়েটা হচ্ছে থ্রি পাস অ্যাপ্রোচ। থ্রি পাস অ্যাপ্রোচ বলতে আমরা কোনো পেপার শুরুতেই এইটা বলবো না যে আমরা একদম পেপারের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে টানা একবারে পড়বো। এটা আসলে মানে নতুনদের জন্য এটা একদমই সম্ভব না। ইভেন আমিও এখনো কখনো যদি পড়তে যাই, জার্নাল পেপারগুলো ম্যাক্সিমাম 10 থেকে 20 পেজের মধ্যে হয়, এর থেকে বেশিও হতে পারে। আর কনফারেন্স পেপারগুলো 5-6 পেজের মধ্যে হয়। তো এই পেপারগুলো কখনোই মানে পুরো পেপার একসাথে বা একবারে পড়া যায় না। তো প্রথম অ্যাপ্রোচ যেটা থ্রি ফেজ অ্যাপ্রোচে আমরা প্রথমে যে অ্যাপ্রোচটা নিব সেটা হচ্ছে আমরা জাস্ট পেপারের ওভারভিউটা দেখব। ওভারভিউ বলতে এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড বলেছে যে বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে আমরা পুরো পেপারটা একবারে দেখব না, এই পার্টে আমরা জাস্ট 5-10 মিনিটের জন্য পেপারটার একটা ওভারভিউ বের করব। সেটা হচ্ছে প্রথমে আমরা টাইটেল পড়ব, অ্যাবস্ট্রাক্ট পড়ব, ইন্ট্রোডাকশন পড়ব, তারপরে একটা পেপারের সেকশন, সাবসেকশন বা হেডিং এগুলো দেখবো। ভিতরে কোনো কিছু দেখবো না, জাস্ট হেডিংগুলো দেখে যাব। তারপর হচ্ছে কনক্লুশন দেখব, আর যদি দরকার হয় তো রেফারেন্স দেখতে পারি। এখন আমি যদি একটা পেপার দিয়ে উদাহরণ দিই, এই পেপারটা হচ্ছে অলমোস্ট 19 পেজের বড় পেপারই বলা যায় আর কি। এখন এই পেপারে আমরা হচ্ছে প্রথমে টাইটেল যদি দেখি, এক্সপ্লেনেবল ডিপ লার্নিং মডেল ফর অটোমেটিক মালবেরি লিফ ডিজিজ ডিটেকশন ক্লাসিফিকেশন। তো আমরা যদি কেউ ডিজিজ ডিটেকশন বা প্ল্যান্ট ডিজিজ ডিটেকশনের উপরে কাজ করতে চাই তাহলে এই পেপারটা মোটামুটি হচ্ছে রিলেভেন্ট হবে। এরপর যদি অ্যাবস্ট্রাক্টে আসি, এখানে যদিও বলেছে যে হচ্ছে এখানে যদিও বলেছে অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশন পুরোপুরি পড়তে হবে, বাট আমি যেটা করি আমি কখনোই পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট পড়তে যাই না, কারণ এখানে যদি দেখি আমাদের অ্যাবস্ট্রাক্টটাও আসলে অনেক বড়। পুরোপুরি অ্যাবস্ট্রাক্টটা একবার যদি রিডিংও দিই দেখা যাবে অ্যাবস্ট্রাক্টের মধ্যে এমন অনেক টার্ম আছে যেগুলো আমরা অনেকেই হচ্ছে জানি না বা যেগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই।
তো পুরোপুরি থরলি একবার অ্যাবস্ট্রাক্টটা দেখবো, তারপরে অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমরা হচ্ছে কিছু কি টার্ম বা যেগুলো আমরা জানি সেগুলোও বের করার ট্রাই করবো। যেরকম এখানে দেখছি যে প্রপোজড মডেলটা কি, যদি আমি বুঝলাম না প্রপোজ মডেলটা কি, বাট এই জিনিসটা হচ্ছে প্রপোজ করেছে এটা আমি হচ্ছে বুঝতে পারছি। তারপরে অ্যাকুরেসি, জেনারেলি আমরা যারা রিসার্চ করতে আসি সবাই জানি যে অ্যাকুরেসি একটা অনেক বড় ফ্যাক্ট। তো এখানে এই অ্যাকুরেসি হচ্ছে অ্যাচিভ করা হয়েছে। তারপরে এখানে লাস্টে আরো কিছু টপিক আছে যে দ্য ভিজুয়ালি এক্সপ্রেসিভ সাপ, যদিও এটা আমি নিজে চাই। তো এরকম কিছু পয়েন্ট আছে বা কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা ওভারঅল ধারণা নেওয়ার ট্রাই করবো যে অ্যাবস্ট্রাক্টটা আসলে কি বলা হয়েছে। পুরোপুরি যে অ্যাবস্ট্রাক্ট আমাকে পয়েন্ট টু পয়েন্ট বা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা লাগবে ব্যাপারটা এমন না। শুরুতে আমরা একটা ওভারঅল ধারণা নিলাম, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা হচ্ছে সিএনএন আর্কিটেকচার ডেভেলপ করা হয়েছে, এখানে 95 এর কাছাকাছি একটা অ্যাকুরেসি আসছে। আর এটা হচ্ছে বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন না মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, এটাও আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি আর কি। সেকেন্ড যেটা আসছে ইন্ট্রোডাকশন জেনারেলি যে কোনো পেপারের আরও বড় হয়। তো আমরা পুরোপুরি একটা ওভারভিউ যেভাবে অ্যাবস্ট্রাক্ট দেখেছি সেভাবে আমরা একবার রিডিং পড়তে পারি, পুরোপুরি যে বোঝা রাখবে এমনও না। ইন্ট্রোডাকশন রিডিং পড়লে যেটা হয় যে আমরা বুঝতে পারি যে এই টপিকটার উপরে কেন কাজ করা হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড স্টাডি যেটা বলা যায় যে এই টপিকের উপরে আমরা কেন কাজ করছি আর এটার মানে সুবিধাটা কি কি। আমরা যদি ইন্ট্রোডাকশনের একটা ওভারভিউ ধারণা পাই তাহলে যেটা হবে যে এই পেপারটাই যে কারণে কাজ করেছে বা আমি এই টপিকে কাজ করতে আগ্রহী কিনা এটা মোটামুটি একটু বোঝা যাবে। এরপরে লাস্টে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে কনক্লুশনে যেহেতু একদম পেপারের শর্ট সামারি দেওয়া থাকে, এখানে আমরা যেটা দেখছি যে এক্সপ্লেনেবল এআই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। আর হচ্ছে এখানে নোভেলটি হচ্ছে লাইট ওয়েট পিডিএস সিএনএন মডেল ইউজ করা হয়েছে, আমি হাইলাইট করে রাখি। আর লাস্টে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে যেটা দেখেছিলাম সিএনএন মডেল অবটেন্ড এই পরিমাণ অ্যাকুরেসি আসছে। আর 3 ক্লাস ক্লাসিফিকেশন আর প্যারামিটার হচ্ছে 0.53, 8টা লেয়ার আর সাইজ হচ্ছে 6.3 MB। তো এই যে আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যে আমাদের সবসময় পুরোপুরি মনে থাকবে এমন না। তো বেস্ট ওয়ে হচ্ছে আমরা যখনই অ্যাবস্ট্রাক্টটা দেখছি বা ইন্ট্রোডাকশন দেখছি, যে পয়েন্টগুলো আমরা বুঝতে পারছি বা যে পয়েন্টগুলো আমাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলে তখনই হচ্ছে পয়েন্ট আউট করতে থাকবো। তাহলে যেটা হবে আমাদের পেপার পড়াটাও হবে, সাথে সাথে আমাদের পেপারের একটা সামারিও তৈরি হয়ে যাবে। পেপারে হ্যাঁ আমার কাছে সবসময় অনেক বেশি কাজে দিয়েছে, কারণ পরবর্তীতে যদি লিটারেচার রিভিউ লেখা বা ওই টপিকে কাজ করার জন্য পেপারের সামারিটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যখনই পড়তে থাকবো একটা পেপারের সামারি করতে থাকবো। নেক্সট যেটা হলো আমাদের এই ফার্স্ট ফেজে আমরা আসলে খুব বেশি টাইম দিব না, 5 থেকে 10 মিনিট টাইম দিব। এই 5 থেকে 10 মিনিট টাইম দেওয়ার পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে এই ফার্স্ট ফেজের পর আমাদের এই 5টা জিনিস জানা উচিত। সেটা হচ্ছে আমাদের পেপারের ক্যাটাগরিটা কি, মানে কি টাইপের পেপার, তারপরে পেপারের কনটেক্সটটা কি, মানে কি টপিকের উপর পেপারটা কাজ করেছে। এই পেপারটা আমরা কিন্তু খুব বেশি টাইম এতক্ষণ দেখি নাই, তাতে আমরা মোটামুটি কনটেক্সটটা কিন্তু বুঝতে পারছি। তারপর আসছে যে হচ্ছে আচ্ছা আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম যে আমরা যখন এর উপরে কাজ করা শুরু করি, ধরে নিলাম যে আমি কাজ শুরু করব হার্ট ডিজিজ ডিটেকশনের উপরে, তো আমরা পেপার খুঁজে বের করার সময় তো আমাদের একটা মাথায় আইডিয়া থাকে যে হ্যাঁ আমি হার্ট ডিজিজ ডিটেকশনের উপর কাজ করব, বা আরও ভালো আইডিয়া যদি এরকম হয় যে হার্ট ডিজিজের উপর আমি এই ফিক্স মডেল ইউজ করে কাজ করব। তো এরকম কিছু অ্যাজাম্পশন কিন্তু আমাদের মধ্যে থাকে। তো আমি একটা পেপার পড়ার পর ফার্স্ট ফেজের পর আমরা বুঝতে পারবো যে আমি যে ধরনের পেপার খুঁজছি এই পেপারটা আসলে সেই টাইপের পেপার কিনা। এই পেপারটা সেই টাইপের পেপার হতেও পারে নাও হতে পারে। আর হচ্ছে পেপারের মেন কন্ট্রিবিউশন কি, এটা যে সবসময় আসলে ফার্স্ট ফেজে খুঁজে পাওয়া যাবে এমন না, অনেক সময় সেকেন্ড ফেজ বা থার্ড ফেজের পরে পেপারের মেন কন্ট্রিবিউশন খুঁজে পাওয়া যায়। আর লাস্ট হচ্ছে পেপারটা ওয়েল রিটেন কিনা। তো যদি আমার কাছে মনে হয় যে পেপারটা হ্যাঁ আমি যে টপিকে কাজ করতে চাচ্ছি সেই টপিকের সাথে রিলেভেন্ট বা এই টপিকে আমি কাজ করতে পারি, তাহলে আমরা যাব হচ্ছে সেকেন্ড পাসে। আদারওয়াইজ আমরা এই পেপারটা হচ্ছে সরিয়ে রাখবো বা আপাতত এই পেপারে আমরা কাজ করব না। সেকেন্ড পাসে আমরা যেটা করব যে সেকেন্ড পাসে আমাদের পেপার আরো বেশি মনোযোগ দিয়ে করতে হবে। সেও আমরা হচ্ছে অনেক ডিটেলই ইগনোর করে যাব, কিন্তু তাও আমরা যেটা দেখবো যে আমরা হচ্ছে কেয়ারফুলি ফিগার, তারপরে ডায়াগ্রাম বা অন্যান্য ইলাস্ট্রেশন বা ছবি যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে দেখে বোঝার ট্রাই করব। নেক্সট হচ্ছে আমাদের রিলেভেন্ট বা আনরিড রেফারেন্স। আচ্ছা রেফারেন্সটা এখানেও ছিল, যদিও তাও আমি রেফারেন্সটা এখানে বলি নাই, কারণ জেনারেলি রেফারেন্সটা আমি হচ্ছে সেকেন্ড পাসে এসে পড়ি।
যে আমার এই পেপার থেকে আমি এই পেপারের অন্যান্য হচ্ছে মানে কোন কোন বেস পেপারের উপর ভিত্তি করে এই পেপারটা কাজ করেছে সেটা যদি আমি খুঁজতে চাই তাহলে অবশ্যই আমাদের লিটারেচার রিভিউয়ের পুরো পার্টটা হচ্ছে দেখতে হবে। তো মেন এই টপিকের উপর অন্যান্য রিলেভেন্ট পেপার খুঁজে বের করার বেস্ট ওয়ে হচ্ছে এই লিটারেচার রিভিউটা পড়া। এজন্য আমাদের এই রেফারেন্সগুলো আবার দেখতে হবে যে এই কোন রেফারেন্সটা আমার হচ্ছে টপিকে কাজে দিবে। নেক্সট হচ্ছে আচ্ছা, সেকেন্ড পাসে মোটামুটি এই দুটো পয়েন্টই যে আমাদের হচ্ছে ফিগার আর ডায়াগ্রামগুলো অনেকগুলো দেখতে হবে। তো পয়েন্ট দুটা হলো সেকেন্ড পাসে আসলে অনেক বেশি টাইম লাগে, মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লেগে যায় সেকেন্ড পাসে। এখন এই পেপারে যদি আমরা সেকেন্ড পাসে আসি, আমরা এখানে একটা হচ্ছে টেবিল দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের ফিগার টেবিল এগুলোর উপরে অনেক বেশি ফোকাস করতে হবে সেকেন্ড পাসে, যেন আমরা ওভারভিউটা আরো ভালোভাবে নিতে পারি। তো স্টেট অফ আর্ট মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে লিটারেচার ওভারভিউ। লিটারেচার ওভারভিউর রেফারেন্স পেপারগুলো এখানে আছে, ডাটা সেট কোথা থেকে নেওয়া হয়েছে, বেস্ট মডেল কোনগুলো, টেস্টিং অ্যাকুরেসি, প্যারামিটার আর এক্সপ্লেনেবল এআই। এগুলো যে সবসময় আমরা হচ্ছে যে কোনো পেপার দেখে সবকিছু প্রথম ধাপে বুঝে যাবো, যেরকম মডেলের নামগুলো যে আমরা সবকিছু আমাদের জানা থাকবে, সবকিছু মানে এই সব মডেল সম্পর্কে আমাদের ডিটেলস আইডিয়া থাকবে এমনটা না, বাট মোটামুটি আমরা একটা ওভারভিউ পাবো, হ্যাঁ এই মডেলগুলো ইউজ করা হয়েছে রেফারেন্সে। তারপরে এখানে একটা প্রপোজড ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্ক থেকে আমরা বুঝতে পারছি এটা মোটামুটি হচ্ছে ইমেজের উপরে কাজ করা হয়েছে। এরপরে আমরা অন্যান্য এই ডায়াগ্রামগুলোতে যদি যাই, এটাও হচ্ছে দ্য ডাইভার্স ডাটা সেট ইনটু ট্রেনিং টেস্টিং ভ্যালিডেশন। আচ্ছা, আমাদের ডাটা সেটের উপরে এইটা বিফোর অগমেন্টেশনে আমাদের ডাটা সেটে কতগুলো ইমেজ ছিল, আফটার অগমেন্টেশনে কতগুলো ইমেজ আসছে, তারপর ভ্যালিডেশন টেস্ট সেট মানে কোনটাতে মোটামুটি একটা ওভারভিউ। সেকেন্ড পাসে আমরা ডিটেলসগুলো দেখতে থাকবো। এখানে যেরকম হচ্ছে প্রপোজড লাইট ওয়েট ফিগারের ডিটেলস দেওয়া হয়েছে। সেকেন্ড পাসে এই ডিটেলস পুরোটা বোঝা যাবে না, বাট আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে কি টপিকের উপরে কাজ হচ্ছে বা কিভাবে কাজটা হচ্ছে। নেক্সট এখানে আরো যে ইয়েগুলো আছে, টেবিল বা ডাটাগুলো আছে, আমরা এগুলো হচ্ছে দেখে বোঝার ট্রাই করব, কনফিউশন ম্যাট্রিক্সগুলো। এরপর এখানে আমরা দেখছি যে হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করা হয়েছে। এখানে বিভিন্ন মডেলের নেম, তারপরে হচ্ছে প্রিসিশন, রিকল, অ্যাকুরেসি। বাকি টার্মগুলো আমি ধরে নিচ্ছি যে হয়তো সবাই বাকি টার্মগুলো জানে না। বাকি টার্মগুলো যদি জানা নাও থাকে, অ্যাকুরেসিটা মোটামুটি আমরা সবাই জানি যে অ্যাকুরেসি বেশি হলে ধরে নেওয়া যায় পেপারটা ভালো। সবসময় যে অ্যাকুরেসি বেশি হলে পেপার ভালো হয় তা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পড়া থাকলে সবারই মোটামুটি জানা থাকবে। যাই হোক, আমরা এখান থেকে মডেলের নামগুলো দেখলাম, এগুলোর হচ্ছে প্রিসিশন, এগুলো মোটামুটি দেখতে পাচ্ছি। এরপরে আরো কিছু হচ্ছে মডেলের সাথে এটা তুলনা করা হয়েছে। এভাবে আমরা সেকেন্ড পাসে আমাদের যে ওভারভিউগুলো আছে মোটামুটি বলা যায় যে গ্রাফ, তারপরে হচ্ছে কোনো মডেলের ছবি আর টেবিল, এগুলো থেকে আমরা হচ্ছে আর একটা ওভারভিউ নেওয়ার ট্রাই করব। এই ওভারভিউ নেওয়ার পর আমার দুইটা জিনিস খুঁজে পাওয়া যায় যে এই পেপারটা থেকে আসলেই আমি কোনো মানে এই পেপারের উপর বেস করে আমি আসলে নতুন কিছু এনে কন্ট্রিবিউশন রাখতে পারবো কিনা। কন্ট্রিবিউশন আসলে শুধু যে অ্যাকুরেসি ইনক্রিজ করার ক্ষেত্রেই কন্ট্রিবিউশন রাখতে হবে এমন না। এমনও হতে পারে যে এই পেপারটা যেরকম, যেহেতু এই পেপারটা আমার পড়া আছে এই জন্য আমি আগে থেকে জানি যে এই পেপারটা কাজ করেছে হচ্ছে মালবেরি লিফ ডিজিজের উপরে। আচ্ছা না, মালবেরি লিফ ডিজিজ প্রেডিকশন। তো এই পেপার পাবলিশের আগে আর কোনো পেপার হচ্ছে অ্যাভেলেবল ছিল না যেটা মালবেরি লিফের উপরে কাজ করেছে। অন্যান্য যেরকম টমেটো লিফ বা হচ্ছে অন্যান্য আরও অনেক প্ল্যান্ট ডিজিজের উপর কাজ হয়েছে, কিন্তু মালবেরি প্ল্যান্টের উপরে কোনো কাজ হয়নি। এটা হচ্ছে এই পেপারে একটা নোভেলটি ছিল। তারপরে হচ্ছে লাইট ওয়েট মডেল ইউজ করেছে, এটা একটা নোভেলটি যেটা আমরা হচ্ছে দেখেই কনক্লুশন দেখেই বুঝতে পারছি। তারপর প্যারামিটারের ব্যাপারটা বা এক্সপ্লেনেবল এআই এর ব্যাপারটা সবগুলো যে আমরা বুঝবো এমন না, কিন্তু আমরা যখন হচ্ছে সেকেন্ড পাস শেষ করব তখন আমাদের মাথায় মোটামুটি একটা আইডিয়া আসবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো পেপার পড়লাম কোনোটাই হচ্ছে অমুক টপিকের উপর কাজ করেনি, তো এই পেপারগুলোর ভিত্তিতে যেরকম আমি যদি বলি যে এই পেপারটা মালবেরির উপরে কাজ করেছে, আমি ধরে নিলাম আমি ম্যাঙ্গো লিফের উপরে কাজ করব। যদিও ম্যাঙ্গো লিফের উপরে অনেক কাজ অলরেডি হয়ে গেছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও যে এখনো পর্যন্ত ম্যাঙ্গো লিফের উপরে কোনো কাজ হয়নি, তাহলে আমরা একটা মাথায় আইডিয়া আসলো যে হ্যাঁ ম্যাঙ্গো লিফের উপরে কাজ করতে পারি। অথবা যেমন খুব আমাদের রুয়েটের কাজের ক্ষেত্রে খুব বেশি কমন প্রচলন যেটা দেখা যায় যে মানে অ্যাকুরেসি যেটা থাকে অলরেডি এক্সিস্টিং অ্যাকুরেসি, সেটা থেকে হচ্ছে আমরা অ্যাকুরেসি বাড়ানো। এই পেপারে ফাইনাল অ্যাকুরেসি যেহেতু 95, তো ধরে না যদি এরকম মনে হয় আমার যে না আমি অ্যাকুরেসি আরও বাড়াবো, আমি অ্যাকুরেসি 95 থেকে 98 বা 99 করব, এরকম যদি হয় তাহলে হ্যাঁ ঠিক আছে, আমার কন্ট্রিবিউশনের একটা ওয়ে আছে, সুতরাং এই টপিকে আমি ফার্দার কাজ করতে পারি।
এভাবে আমাদের সেকেন্ড পাসের পর মোটামুটি আমরা হচ্ছে থেকে আমাদের একটা কন্ট্রিবিউশনের ওয়ে বা আমাদের কাজের একটা ওয়ে বা ধারণা তৈরি করে ফেলা যায়। নেক্সট পাস যেটা, এটা হচ্ছে ফুললি আমাদের পুরোপুরি এই পেপারটা বুঝতে হবে। এখন থার্ড পাস পুরোপুরি পেপারটা বোঝার আগে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। এতক্ষণ পর্যন্ত সেকেন্ড পাস পর্যন্ত আমরা যতগুলো পেপার পড়েছি, অবশ্যই এই পেপারগুলোতে অনেক নতুন নতুন টপিক থাকবে বা অনেক নতুন নতুন টার্মস থাকবে, যেগুলো না পারার কারণে আমরা হচ্ছে এই পেপারটা না। থার্ড পাসের আগে আমি যেটা করি সেটা হচ্ছে ওই টপিকগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে আসা। যদি আমি ওই টপিকগুলোর সম্পর্কে আইডিয়া নিয়ে আসতে পারি, তাহলে যেটা হয়, আমি যখন পুরোপুরিভাবে পেপারটা বোঝার ট্রাই করব বা পুরোপুরি অ্যাটেনশন দিয়ে আমি হচ্ছে পেপারটা পড়বো, তখন অনেক কিছুই ধরে ফেলা যায় বা অনেক কিছু বোঝা যায়। তো থার্ড পাস পড়ার সাথে সাথে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই পেপারটা আসলে কোন ওয়েতে কাজ করেছে বা এই পেপারের যে বেস মডেলটা আছে, এখানে যদিও মডেলটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে, বাট সেকেন্ড পাস শেষ করার পর আমরা যদি এই টপিকগুলো নিয়ে আইডিয়া নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে থার্ড পাসে আসার পর আমরা কিন্তু এটা হচ্ছে মোটামুটি আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো এইটা এখানে যেহেতু মানে মডেলটা দেখতে অনেক বেশি কমপ্লেক্স লাগছে, আমাদের এখানে আমি যেটা করি সেটা হচ্ছে একটা ফ্লো চার্ট বানিয়ে নেওয়া, মানে একটা সিম্পলিফাইড ফ্লো চার্ট, যেখানে কিভাবে প্রি প্রসেসটা হচ্ছে, তারপরে হচ্ছে ফাংশনাল মডেলটা কিভাবে কাজ করছে, তারপরে সিকোয়েন্সিয়াল মডেলটা কিভাবে কাজ করছে, কতগুলো ফোল্ডে ভাগ করা হচ্ছে, কতগুলো লেয়ার কাজ করছে, এভাবে কোনটার পরে কোনটা আসছে সেটার একটা ওয়ার্ডে নর্মাল ফ্লোচার্ট একদম নিজের মতো ওয়ার্ডে হোক বা হাতে কলমে আঁকিয়ে হোক তৈরি করে নাও। যখন আমি এই পেপারের একটা ফ্লোচার্ট বা এই পেপারের হচ্ছে কাজের প্রসেসটা বুঝতে পারবো, এরকম যদি 3-4টা পেপার আমি ওভারভিউ করতে পারি, তাহলে ওই 3-4টা পেপার পড়ার পর আমাদের নিজেদের একটা কাজের ফ্লো বা আমি কোন ওয়েতে আগাবো এই ধরনের একটা আইডিয়া মোটামুটি মাথায় চলে আসে। বা এমনও হতে পারে যে আমি এই পেপারের যে ডাটা সেট আছে সেই ডাটা সেটের উপরেই কাজ করলাম, কিন্তু অন্য আরেকটা পেপারে একটা মডেল আছে যে মডেলটা এই ডাটা সেটের উপরে এখনো কাজ করানো হয়নি, ওই মডেলটা আমার পছন্দ হয়েছে, তো সেম ওই মডেলটা আমি নিয়ে এসে এই ডাটা সেটের উপরে কাজ করালাম। এভাবে মোটামুটি আমাদের 3 বা 4টা বা এর বেশিও বেস্ট পেপার হতে পারে। লিটারেচার রিভিউতে আসলে অনেক পেপার দিই আমরা, কিন্তু সবগুলো যে আমাদের বেস্ট পেপার হয় এমন না। আমাদের হাতে মোটামুটি 3-4টা বেস্ট পেপার থাকতে হবে। সেই বেস্ট পেপারগুলোর উপর ভিত্তি করে আমরা সেইভাবে কাজটা হচ্ছে শেষ করব। এই হচ্ছে মোটামুটি বলা যায় হচ্ছে থার্ড পাসের পর মানে আমাদের পুরোপুরি একটা পেপার সম্পর্কে আইডিয়া চলে আসে, এবং থার্ড পাসের পরে আমরা যে কাজটা করতে চাই সেটার ইন্ট্রোডাকশন বা লিটারেচার রিভিউ লেখার পার্টটা আমরা হচ্ছে এই পাসের পরে কমপ্লিট করে ফেলতে পারি বা এটার সাথে সাথেও কমপ্লিট করে ফেলতে পারি। এরপরে লাস্ট যে টপিকটা আসে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ আসলে কিভাবে করতে হবে। এখন আমি নিজেও আসলে এতদিন যেভাবে লিটারেচার রিভিউ করেছি, আমি গতদিনই স্যারের থেকে জানলাম ওইভাবে আসলে লিটারেচার রিভিউ করা উচিত না। তো আমি তাও দেখাচ্ছি, বাট আমার মনে হয় স্যার ওটা আরও বেটার বা ভালোভাবে বলতে পারবেন। তো এখানে আমি হচ্ছে একটা লিটারেচার খুব রিসেন্টলি করেছিলাম, সেটা হচ্ছে আমার কাজ ছিল হচ্ছে IEEE এর পেপারগুলো খুঁজে বের করা। তো আমি পেপারগুলো করার পর আমি প্রথমে যে কাজটা করেছিলাম যে আমি কিভাবে হচ্ছে লিটারেচার রিভিউটা মানে গ্রুপ করব। আচ্ছা, গ্রুপ পেপারটা দেখাই দিই। আচ্ছা, এখানে যদি দেখি লিটারেচার রিভিউটা আসলে অনেক বড়, একদম এখান থেকে শুরু হয়েছে এবং এখানে যে শেষ হয়েছে। তো পুরো লিটারেচার রিভিউয়ের ভিতরে আমাদের তো হচ্ছে কিছু আলাদা আলাদা প্যারা করা লাগবে, নইলে পুরোটা যদি একবারে লিখে ফেলি ওটা হচ্ছে পড়া অনেক বেশি বোরিং ব্যাপার হবে অ্যান্ড পড়া সম্ভব না। তো সেজন্য লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে গ্রুপ করার ক্ষেত্রে আমি প্রথমে এই পেপারে লিটারেচার রিভিউ ওয়াইজ আমি নতুন লিটারেচার রিভিউ লিখছি। দ্যাটস ওয়াই আমি এটাকে এত বেশি পয়েন্ট আউট করেছি যে আমি দেখছি প্রথম প্যারাতে 2টা পেপার আছে, এটা হচ্ছে পিচ প্ল্যান্টের উপরে। সেকেন্ড প্যারাতে 4টা পেপার আছে রাইস আর প্যাটির উপরে, মানে হচ্ছে শস্য জাতীয়। তারপরে থার্ড প্যারাতে হচ্ছে টমেটোর উপরে, আর হচ্ছে এই প্যারাতে হচ্ছে গ্রেপসের উপরে 2টা পেপার আছে। তো লিটারেচার রিভিউ এই যে দেখো একই টাইপের হচ্ছে পেপারগুলো একসাথে করে কিন্তু গ্রুপিংগুলো করা হয়েছে, যেরকম এখানে টমেটোর সেখানে শুধু টমেটোর উপরে, আবার যেখানে হচ্ছে রাইস আর প্যাটির উপরে সেখানে শুধুমাত্র রাইস আর প্যাটির উপরে। এটা যে সবসময় এরকমই হবে, গ্রুপ যে এরকম ভাবেই করতে হবে এমন না। যেরকম আমি যদি আরেকটা পেপার দেখাই, আচ্ছা এই পেপারটাই, এটা হচ্ছে কনফারেন্স পেপার, এই জন্য তুলনামূলক এটা অনেক ছোট। এই পেপারটার ক্ষেত্রে লিটারেচার রিভিউ হচ্ছে 2টা ওয়েতে করেছিলাম আমি। সেটা হচ্ছে এটা ভিডিও কম্প্রেশনের উপরে 2টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, যে ভিডিও কম্প্রেশনের উপরে টিল নাও হিউরিস্টিক অ্যাপ্রোচ কতজন অ্যাপ্লাই করেছে আর হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্রোচ কতজন অ্যাপ্লাই করেছে।
তো আমার লিটারেচার রিভিউয়ের প্রথম পার্টটা ছিল যে হিউরিস্টিক অ্যাপ্রোচের উপরে কারা কারা কাজ করেছে সেগুলো হচ্ছে অ্যাড করা। নেক্সটে আমরা গেছিলাম হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্রোচ কারা কারা অ্যাপ্লাই করেছে সেটার উপরে হচ্ছে আরেকটা পার্ট তৈরি করা। তো এভাবে আমরা বিভিন্নভাবে গ্রুপিং করতে পারি। এমনও হতে পারে যে এভাবে গ্রুপ হতে পারে যে মেশিন লার্নিং অ্যাপ্রোচ যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে আমি লিটারেচার রিভিউ একটা প্যারাতে রাখলাম, তারপরে ডিপ লার্নিং যারা অ্যাপ্লাই করেছে তাদের আরেকটা প্যারাতে, অথবা ট্রান্সফার লার্নিং যারা অ্যাপ্লাই করেছে, মানে এভাবে আলাদা আলাদাভাবে আমরা প্যারা করতে পারি নিজেদের মতো, জাস্ট একটা সামঞ্জস্য থাকতে হবে। এভাবে হচ্ছে লিটারেচার রিভিউর জন্য পেপারগুলো খুঁজে বের করার পর আমি যেটা করি সবসময় এভাবে 1 2 3 4 এভাবে নাম্বার দিয়ে রাখি, গ্রুপ ওয়াইজ নাম্বার দিয়ে রাখার পর সেগুলো হচ্ছে আমার ডকুমেন্টে সেই পেপারগুলো সামারি করতে থাকি, সামারি লিটারেচার রিভিউয়ের মতো করে। তো স্যার গতদিন যেটা দেখাইছেন যে এক্সেল শিটে করা আর হচ্ছে প্রত্যেকটা পেপারের আর কি মানে সব ডিটেলস লিখে রাখা, আমার মনে হয় ওটা অনেক ভালো হয়। তো ওইটা হচ্ছে স্যার অথবা ফাহিম দেখাই দিলে ভালো হয়। না ছোট ঠিক আছে, মানে তুমি যেটা করা হচ্ছে ডকে লেখো, ডকে তো লিখতেই হবে, জি স্যার। মানে অন্য কেউ যাতে বুঝতে পারে যে কি অবস্থা, জি মানে স্যার। এই টপিকস এর এই ফিল্ডের উপরে কি অবস্থা। এজন্য আমি এক্সেলে দেখাইতে বলছি, কারণ অনেক তো সময় নাও থাকতে পারে যে ডকটা পুরোটুকু পড়বে, জি কিন্তু স্যার, আমারও এক্সেলটা মনে যখন হচ্ছে এক্সেলটা খুলবে, বেটার আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই আর কি। না ঠিক আছে, তোমার তো ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমার মোটামুটি টপিক এই পর্যন্তই ছিল। আমি কি শেয়ার অফ করবো? কার কি কোনো প্রশ্ন আছে? তো কিভাবে বুঝবো যে কোন পেপারটা আমি পড়ব? মানে শুরুতে যখন স্টার্ট করব যে আমি আসলে কি ইনফরমেশন জানতে চাইতেছি, যে আপনি যে বলছেন যে স্যারদের কিছু প্রফেসরদের পেপার মানে রিসার্চারদের পেপার উনাদের কাছ থেকে চাপো, তো আমি কেমনে বুঝবো যে আমি উনার পেপারটাই পড়তে চাচ্ছি? ও আচ্ছা আচ্ছা, না, প্রথম কথা হচ্ছে যে এমন হতে পারে যে আমি নতুন একদম রিসার্চ শুরু করছি, আমি রিসার্চের কিছুই জানি না, কোন টপিকে কাজ করব আমি এইটাও জানি না। তো কোন টপিকে কাজ করব এটাও যখন আমি জানি না, তখন আমি যেটা করি আমি সোজা হচ্ছে রিসার্চ গেটে যাই। রিসার্চ গেটে যাওয়ার পর আমি প্রথম যেটা সার্চ দিই সেটা হচ্ছে মানে আমি হয়তো বা এই সার্চ দেওয়ার ওইটা অনেক বেশি ফানি। ডিপার্টমেন্টে যেসব স্যাররা আছেন বা আমার মনে হচ্ছে যে ওনাদের কাজগুলো অনেক ভালো লাগছে, আমি এর আগে হয়তো বা কখনো শুনেছি, তখন আমি হচ্ছে স্যারদের প্রোফাইলে যাওয়া শুরু করি। আচ্ছা ধরে নাও আমি এই স্যারের প্রোফাইলটাই চেক করব। এটা একদমই আমার ওয়ে, যেটা যে ধরে নিলাম যে আমার ডিপার্টমেন্টের একজন স্যার আছে, একজন স্যার আসলে ছিলেন, স্যার হচ্ছেন শোভন স্যার। ওনাকে দেখে আসলে আমার রিসার্চ ক্যারিয়ার শুরু। আচ্ছা সরি। তো আমি যেটা করতাম যে শোভন স্যারের আমি রিসেন্টলি জানতে পেরেছিলাম যে হ্যাঁ ওনার একটা পেপার এসেছে, আমি তখন রিসার্চ গেট থেকে ওনার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে কানেকশন চলে গেছিল এই জন্য। তো ওনার রিসেন্ট যে কাজগুলো আছে আমি সেই কাজগুলো দেখা শুরু করি। গেলে সুবিধা হয় যেটা, যে আমি এখানে দেখতে পাচ্ছি এটা নভেম্বর 2023-এই এই টপিকের উপরে কাজটা শুরু হয়েছে, মানে পাবলিশ হয়েছে। আবার সেপ্টেম্বর 2023-এ এই টপিকের উপরে কাজটা পাবলিশ হয়েছে। এভাবে যেটা হয় যে আমি একদম নতুন বা রিলেভেন্ট যে টপিকগুলোতে কাজ হচ্ছে সেই টপিকগুলো আমি মোটামুটি একটা পয়েন্ট আউট করতে পারি বা লিস্ট করতে পারি যে হ্যাঁ এই টপিকগুলোর উপর কাজ হচ্ছে, তাহলে আমি এই টপিকগুলোর কোনো একটার উপরে কাজ করব। আর সেকেন্ড ওয়েটা আরও বেশি সুবিধাজনক, সেটা হচ্ছে জেনারেলি আমার থিসিসের সময় যেটা হয়েছিল, আমার সুপারভাইজার আমাকে বলে দিয়েছিল আমাকে ভিডিও কম্প্রেশনের উপরে কাজ করতে হবে। তো ভিডিও কম্প্রেশনের উপর যেহেতু কাজ করতে হবে, তখন আমি যেটা করেছিলাম যে সরাসরি আমি হচ্ছে গুগল স্কলারে যে ফার্স্টে যেটা দেখালাম, গুগল স্কলারে যে আমি হচ্ছে ভিডিও কম্প্রেশন লিখে সার্চ দিয়ে যতগুলো পেপার পাওয়া যায় রিলেভেন্ট ওগুলো পড়া শুরু করলাম। ভিডিও কম্প্রেশন বা আমি মাঝে হার্ট ডিজিজের উপরেও কাজ করেছিলাম। এরকম আমি হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে সার্চ করি ফার্স্টে। তো টপিক ওয়াইজে জেনারেলি আন্ডার গ্রাজুয়েটে এখনো পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি টপিক ওয়াইজই হয়েছে, সেটা যে টপিকে হোক, জেনারেলি সারা বলে দিতেন অমুক টপিকে হচ্ছে দেখো ওই টপিকে হয়তো বা কাজ করা সম্ভব। তো ভিডিও কম্প্রেশন বা হার্ট ডিজিজ প্রেডিকশন এরকম কিছু কিছু টপিক যদি তোমার জানা থাকে যে হ্যাঁ আমি এই টপিকে কাজ করব, অথবা আমাদের নিজেদের অনেকের ইচ্ছা থাকে, যেরকম ফ্রেন্ডি কাজ করেছে সাইবার সিকিউরিটি, তোমরা অনেকেও হচ্ছে সাইবার সিকিউরিটি হয়তো বা কাজ করতে চাও, তাহলে তোমাকে জাস্ট এখানে যে সার্চ দিতে হবে যে আমি সাইবার সিকিউরিটির উপরে কী কী পেপার আছে। এরপরে আমি স্যারদেরকে রিচ করার ব্যাপারে যেটা বলেছি সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটির সব পেপার আসলে আমরা অনলাইনে অ্যাভেলেবল ফ্রিতে পাবো না,
কিছু কিছু পেপার থাকতে পারে যেটা হচ্ছে আমাকে কিনে নিতে হবে, যেটা অনলাইনে অ্যাভেলেবল না। সেক্ষেত্রে ওই পেপারটা তখন আমাদের প্রথমে সাইহাবে খুঁজতে হবে। যদি আমরা সাইহাবে না পাই তারপরে হচ্ছে আর্কাইভেও দেখতে পারি। এরপরেও যদি আর্কাইভে না পাই তখন জেনারেলি আমাদের স্যারদের কাছে অনেক সময় এসব পেপার হচ্ছে ডাউনলোড করা থাকে, স্যারদেরকে জানালে ওনারা হচ্ছে খুঁজে দিতে পারে। এটাই আর কি। আর টপিকটা যদি নিজে খুঁজতে হয় টপিক, এটা আসলে কঠিন আমি বলবো না। নতুন নতুন টপিক কী কী টপিকে কাজ হচ্ছে এটা রিসার্চ গেট থেকে হচ্ছে পাওয়া যায়। তুমি তোমার পছন্দের ২-৪ জন প্রফেসরের লিঙ্ক সার্চ দিতে পারো বা টিচারদের হচ্ছে আইডি দেখতে পারো। ওইসব আইডিতে মোটামুটি নতুন যে টপিকগুলোতে কাজ হচ্ছে সেগুলো তুমি খুঁজে পাবা। অথবা আরেকটা ওয়ে হচ্ছে বিভিন্ন ভার্সিটির যে ওয়েবসাইটগুলো, আমাদের ভার্সিটির তো ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি যেটা করি, আচ্ছা তোমরা তো ইসি, তো আমি ইসিতেই যাই। আচ্ছা, আনফরচুনেটলি রুয়েট আজকে বসে কোনো কারণে। তো যেটা হয় যে ফ্যাকাল্টি মেম্বার্সদের তুমি হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার্সদের মধ্যে স্যারদের সবার আইডি কিন্তু হচ্ছে পেয়ে যাবা। তো স্যারদের ওই আইডির একদম নিচে যেয়ে দেখবা যে ওনাদের হচ্ছে পেপারের রিসেন্ট পাবলিশ বা সব পাবলিশ করা পেপারের ডিটেলস সবসময় দেওয়া থাকে। ওখানে স্যারদের আইডিও থাকে। ওখান থেকে তুমি স্যাররা কোন টপিকে কাজ করছেন বা রিসেন্টলি কোন টপিকগুলোতে কাজ হচ্ছে এগুলো খুঁজে পাবা। তাহলে ওই টপিকগুলোর মধ্যে থেকে তুমি প্রথমে একটা টপিক চুজ করবা। ওখান থেকে তুমি পুরো একটা কোন টপিকে একদম ডিটেলসই কাজ করবা সেই আইডিয়াটা পাওয়া যাবে না। কিন্তু হয়তো বা একটা টপিকের নাম পাবা যে হ্যাঁ আমি ভিডিও কম্প্রেশনে কাজ করব, বা আমি ডিসপ্লেশনে কাজ করব, বা আমি প্ল্যান্ট লিফে কাজ করব, অথবা আমি ইমেজ সেগমেন্টেশনের উপরে কাজ করব। এরকম এক একটা টপিক তুমি খুঁজে পাবা। ওই টপিকটা তখন এসে তোমাকে গুগল স্কলারে সার্চ দিয়ে ওই টপিক রিলেভেন্ট পেপার বের করতে হবে। যে আপু কোশ্চেন করেছিল, আপু কি বুঝতে পারছো? জি আপু, আচ্ছা, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমি শেয়ার অফ করলাম। ফাইন কি কিছু অ্যাড করতে চাস? আই থিঙ্ক মানসুরা বেশ সুন্দর করেই বলেছে কিভাবে পেপার পড়তে হবে। স্যার অল্প কম বেশি হয়তো সেম জিনিসই বলতাম। এটা দেখাই দিলে ভালো হতো, এক্সেল শিটটা। থ্যাংক ইউ মানসুরা। প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে আর কি, অনেক গোছানো ছিল আর কি। আশা করি জুনিয়রদের জন্য অনেক সুবিধা হয়েছে আর কি এটা নিয়ে আর কি। আচ্ছা, ইয়াটা আর কি কি বলে পেপার এক্সেলের ক্ষেত্রে আর কি মানসুর যেভাবে বলছে সেভাবেই আর কি, কিন্তু জাস্ট খালি যখন আমরা পড়তেছি জাস্ট তখন খালি একটু এক্সেলের সঙ্গে সঙ্গে তুলে নেওয়া আর কি। হ্যাঁ, যেমন সাপোজ মানসুর যেটা বললো আচ্ছা, এটা একটা হচ্ছে আমার একটা এক্সেল আমি পরে শিট আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যায়। আচ্ছা, এটা একটা এক্সেল শিট। এখানে তোমরা ইচ্ছা করলে আর অনেক কিছু অ্যাড করতে পারো। এটাই যে মানে বেস্ট ফরম্যাট এরকম না। এটা আমার মানে আমি যখন আমার কাছে এটা ভালো লাগছে আর কি। মানে আমি যখন পড়ছি এগুলো আর কি রাখছি আর কি। অনেকে অনেক ভাবে তৈরি করে, এভাবে আমি তৈরি করছি। প্রথমে জার্নাল নেম, আমি সবসময় চেষ্টা করি জার্নাল পড়ার জন্য, আগে বলছি। তারপর হচ্ছে অথর্স নেম, সব অথর্স না, জাস্ট খালি একজনের ফার্স্ট অথর সেটা লিখে রাখি আর কি। তারপর ডাটা সেট। ডাটা সেট মানে হচ্ছে যে মানুষ তো বললো ডাটা সেট তো ইউজ করতে হয়, আমাদের তো সব রিসার্চে ডাটা সেট লাগে আর কি। আমরা যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে ডাটা সেট থাকবেই। তারপর হচ্ছে আমি মূলত হচ্ছে ক্লাসিফিকেশনে কাজ করছি, ক্লাসিফিকেশনে কাজ করতেছি আর কি, এই জন্য নাম্বার অফ ক্লাস থাকে। ঠিক আছে, আমরা যখন কোর্স করবো মেশিন লার্নিং এর বিভিন্ন কোর্স যেগুলো যাওয়া শেয়ার করছে, ওই কোর্স গুলো যখন করবো তখন দেখবে যে ওখানে প্রথমেই বলবে মানে লার্নিং গুলো কি ধরনের লার্নিং হয়। মেশিন লার্নিং কিছু সুপারভাইজড আছে, কিছু আনসুপারভাইজড আছে। ঠিক আছে, ওগুলো দেখলে তখন ক্লিয়ার হবে আর কি।
প্রি প্রসেসিং একটা টার্ম আছে, কি ধরনের প্রি প্রসেসিং ইউজ করছে আর কি। তারপরে এটা আসলে ডাটা সেটের সঙ্গে থাকা দরকার ছিল আর কি, মানে কি ডাটা সেট ইউজ করছে, এখানে কতগুলো ইমেজ আছে, এটা একটু এই পাশে দিলে ভালো হতো, এখানে দিলে ভালো হতো। আমি এখানে দিছি, তোমরা একটু সুন্দর করে গুছাই নিবা আর কি। মানে ওই ডাটা সেটের যে ইমেজ গুলো ইউজ করছে, ইমেজ কতগুলো আছে আর কি, ওইটা আর কি। তারপর ক্লাসিফিকেশন মডেলস, মানে কি কি মডেল ইউজ করছে। অনেকে দেখবে একটা পেপার অনেকগুলো মডেল ইউজ করে, ঠিক আছে, আমি সেই জন্য ক্লাসিফিকেশন মডেলস লিখছি। তারপরে ওর মধ্যে দেখবা বেস্ট মডেল কোনগুলো লিখে দেয় আর কি, পেপারটা পড়লে বোঝা যায় যে বেস্ট মডেল কোনগুলো। মানে যখন আমরা পেপার পড়বো তখন এই টার্মগুলো মাথায় রাখা লাগবে। পেপার শুরু করার সময় তারা জানবো যেটা কোন জার্নাল, তার নামটা দেখে দিবো আর কি। চেষ্টা করবা জার্নালটা সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে দেখা আর কি। যেমন এটা কম্পিউটার মেথডস ইন বায়োমেডিসিন, 2013 মানে কি, 2013 পাবলিশড। হ্যাঁ, এটা 2013। এটা আমি সার্চ দিয়ে দেখি এটা কেমন জার্নাল। হ্যাঁ, যেমন দেখবো আমরা, এটা হচ্ছে সাপোজ, এটা দিয়ে দেবো ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, ঠিক আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখলে বোঝা যায় জার্নালটা কেমন। যেমন দেখো, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল হচ্ছে 7.027। অনেক সময় এটা ভ্যারি করে, আমরা একদম সরাসরি ওই জার্নালটার মানে হোম পেজে যাবো আর কি। দেখবে সায়েন্স ডিরেক্ট যেটা লেখা আছে সেটা হচ্ছে জার্নালের হোম পেজ, ঠিক আছে। কম্পিউটার মেথডস এন্ড প্রোগ্রামস ইন বায়োমেডিসিন ক্লিক করলে এখানে ঢুকবে, ঢুকে এখানে দেখছো ইম্প্যাক্ট ফ্যাক্টর কমে গেছে, এটা আগের ছিল ওটা 6.1 ইম্প্যাক্ট ফ্যাক্টর আর সাইড স্কোর, ঠিক আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে যে এটা তোমরা একটু দেখে নেবে টার্মটা, আমি সব বলে দিলে তো হয়ে গেল, সব কিছু শিখতে হবে আর কি। হ্যাঁ, ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখবা কি, ইম্প্যাক্ট ফ্যাক্টর কি জিনিস আর সাইড স্কোর কি জিনিস, ঠিক আছে। আর এখানে হচ্ছে জার্নালের পাবলিকেশন চার্জটা আছে, যদি ওপেন অ্যাক্সেস কেউ পাবলিশ করতে চায় কত টাকা লাগবে, তারপরে রিভিউ টাইম কেমন, তারপরে অ্যাকসেপ্টেন্স কেমন দিন লাগতেছে সাবমিট করার পরে। আসলে এটা ভ্যারি করে, এটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, এটা অ্যাভারেজ আর কি। আর এখানে এডিটর ইন চিফ কে, মানে এটা কে হ্যান্ডেল করতেছে। এখানে কিছু ওই জার্নালের কিছু লেটেস্ট পাবলিকেশন আছে, আর্টিকেল আছে, টপ সাইটেড আছে, মোস্ট ডাউনলোডেড আছে, মোস্ট পপুলার আছে, ঠিক আছে। আর এখানে অনেক সময় নিচে দেওয়া দেওয়া থাকে হচ্ছে Q1 নাকি Q2, অনেক সময় থাকে না। তখন যে Q1 না Q2 এটা খুঁজতে হলে আবার কি করতে হবে, এটা যদি Q1 না Q2 এটা খুঁজতে হলে আবার লিখতে হবে হচ্ছে কোয়ার্টাল রেঞ্জ আর কি, বলে কোয়ার্টাল রেঞ্জ। আমরা লিখি কোয়ার্টাল রেঞ্জ, কোয়ার্টাল কোয়ার্টাল, এই যেখানে আছে দেখো কোয়ার্টাল রেঞ্জ, কোয়ার্টাল রেঞ্জ। হ্যাঁ, তো এটা দেই দেখবে এখানে বলে দিচ্ছে যে কোয়ার্টাইল হচ্ছে Q1। অনেক সময় গ্রিন লেখা থাকে, গ্রিন মানেও Q1, ওকে। এই যে Q1 মানে গ্রিন, ওকে। এটা Q1 মানে Q1 হচ্ছে টপ র্যাঙ্ক, মানে Q1 হচ্ছে QS র্যাঙ্কিং অনুযায়ী Q1। আবার কিছু আছে এ স্টার র্যাঙ্ক, ওটা পরে দেখবো না, ওটা এখন দেখার দরকার নেই, আপাতত আমরা Q1 গুলোই দেখবো আর কি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখবো আমরা জার্নালটা কোন কোয়ার্টাইলে আছে, আর হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে ইমপ্যাক্ট ফ্যাক্টর কেমন। আসলে বহুদিন পর মানে করলে এমনি মুখস্থ হয়ে যায় আর কি, যে কোনটা Q1 কোনটা আর কি Q2, মানে বোঝা যায় আর কি, ঠিক আছে। তাহলে তারপরে আমরা ওই জার্নালটা থেকে নামালাম, তারপর আমরা এটা নামাইছি, তারপর এখানে আর্টিকেলস গুলো। এটা আমার একটা, আমি চেষ্টা করি যখন যে রিসার্চ মানে যে ইয়াটা করি, পেপারটা শুরু করি, সেটা যেমন লাং ক্যান্সারে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। তারপর এখানে এগুলো আস্তে আস্তে হয়ে যায় আর কি। যেমন এটা রিভিশন হয়েছে আর কি, প্রথমে ভার্সন 1 ছিল, প্রথমে এটা ছিল, তারপর ভার্সন 1A, তারপর ভার্সন 1B, তারপর ভার্সন 1C, ঠিক আছে, হয়ে যায় আর কি এটা। এই অ্যাপ্লিকেশন, এটা ভালো নিবা। সেকেন্ড নেমটা লিখতে হয় আর কি, এটাকে বলে এটাকে সম্ভবত গিভেন নেম বলে। আহ
তাহলে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা দেখছি কাশিনাথান লিখছে, এটা লিখছি। তারপর লাং ইমেজ ডাটাবেস, তারপর ডাটা সেটটা পেপার, এটা তো একবারে খুঁজে পাওয়া যায় না। প্রথম প্রথম যখন আমরা পড়বো মাথায় রাখবো আমাদের কোনগুলো খুঁজতে হবে, আমাদের ডাটা সেটটা খুঁজতে হবে, তারপর কি খুঁজতে হবে, প্রি প্রসেসিং কি ইউজ করছে, তারপরে খুঁজতে হবে। মানে আগে মানুষের যেভাবে বলছিলাম সেভাবে আগে প্রথমে একটা ফার্স্ট পাস করবো, সেকেন্ড পাস করবো, তারপর থার্ড পাস। ওর মধ্যে আমরা জাস্ট খালি ওই জিনিসগুলো এক্সেলের সঙ্গে সঙ্গে তুলে রাখবো আর কি। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটাও ইউটিলাইজ হচ্ছে ভালো মতো। ওকে, আর একটু হাইলাইট করা তাহলে সুবিধা হয়, পরবর্তীতে যখন আবার পড়বো তখন পড়তে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো আমি এক একটা এক এক কালারে হাইলাইট করি। যেমন এটা হচ্ছে মানুষের দিন হাইলাইট করে রাখছি সুন্দর। এই যে ডাটাবেস গুলো আমি এক কালারে হাইলাইট করি, মডেল গুলো এক কালারে হাইলাইট করি, প্রি প্রসেসিং গুলো আরেক কালারে হাইলাইট করি। তাহলে একটা প্যাটার্ন থাকলে সহজে বোঝা যায় আর কি, পরবর্তীতে আবার সম্পূর্ণ পড়তে হয় না আর কি। তারপর একবার পড়ে ফেলছি, পরে আমার লিটারেচার রিভিউ লিখতেছি, সেক্ষেত্রে জাস্ট খালি এগুলো হাইলাইট গুলো মাথায় নিয়ে ফেলি, তাহলে সহজে লেখা তাড়াতাড়ি হয় আর কি। ঠিক আছে, যেমন এর মডেল গুলো আরেকটা কালার ইউজ করছি আর কি। ওকে, এটা abstract। তো এইভাবে আমরা কি করব, তারপর ডাটা সেটটা লিখে ফেললাম। মানে প্রথমে খালি ডাটা সেট খুঁজবো সম্পূর্ণ পেপার, এরকম না। পেপার পড়ছি, ডাটা সেট পাইছি, সঙ্গে সঙ্গে লিখে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কতগুলো ক্লাস ইউজ করছে পাইছি, লিখে ফেলছি এখানে। সেম ভাবে কি প্রি প্রসেসিং ইউজ করছে, লিখে ফেলছি। এইভাবে ক্লাসিফিকেশন মডেলস কি ইউজ করছে, বেস্ট মডেল কোনটা পাইছে, অ্যাকুরেসি কত, প্রিসিশন কত, রিকল কত। হ্যাঁ, এই টার্ম গুলো আস্তে আস্তে বুঝবো তোমরা, সমস্যা নাই। রিকল তো সেন্সিটিভিটি বলে, স্পেসিফিসিটি আছে একটা, তারপরে F1 স্কোর আছে, এফ মেজারও বলে, আবার F1 স্কোর বলে, ওয়াক আছে, রক আছে, প্যারামিটার, ট্রেনিং টাইম, টেস্টিং টাইম, এটা হচ্ছে এক্সপ্লেনেবল এআই। ঠিক আছে, আরো অনেক টার্ম থাকতে পারে, তোমাদের যদি ইচ্ছা থাকে যে আরো কিছু অ্যাড করব, হ্যাঁ সেগুলো আমরা অ্যাড করতে পারি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পেপারের জন্য একটা করে এক্সেল শিট তৈরি করব। তবে চেষ্টা করা যে আমরা যে ডোমেনটা নিয়ে পড়াশোনা করবো, তো যে ডোমেনটা নিয়ে রিসার্চ করবো, সেই ডোমেনটা নিয়ে মিনিমাম 15-16টা পেপার পড়া আর কি। ঠিক আছে, তাহলে যখন 15-16টা পেপার পড়বো তখন একটা ভালো একটা নলেজ চলে আসবে ডোমেন সম্পর্কে। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার? আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, প্রশ্ন নাই, একটু হোল্ড করো, স্যার একটু 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 দাঁড়াও, স্যার হ্যাঁ? ওকে, জি স্যার, জি। হ্যাঁ বলো, লাস্টে কে প্রশ্ন করলা জানো?
রাব্বানি না মনে হয়। একটু হোল্ড করো, আরেকটা ফোনে। হ্যাঁ বলো। স্যার ওই যে আপু যখন বলতেছিল তখন আর কি আমি ছিলাম না আর কি। স্যার ডেটাবেস এর বিষয়টা কি এই সম্পর্কে যদি একটু বলতেন। মানে আপু বলছে ওই টাইমে আমি ছিলাম না তো। না তোমার আপু তো ওটা বলে না, ওটা ওটা এখন তোমরা বুঝবা না আর কি, ঠিক আছে। ডেটাবেস হচ্ছে তোমার রিসার্চের, ডেটাবেস একটা পার্ট, রিসার্চ একটা পার্ট, ঠিক আছে। তোমার মডেল একটা, অ্যালগরিদম একটা পার্ট, সেরকম ডাটাবেসটা আর একটা পার্ট রিসার্চের, ঠিক আছে। ওটা এখন বুঝবা না আর কি, ওটা দেখবা যখন ওই কোর্স গুলো করবা। তোমাদের যাওয়ার মাধ্যমে তোমাকে অনেকগুলো কোর্স দিছে তাই না, ওই কোর্স গুলো করলে একটা জি আইডিয়া আসবে আর কি। বুঝতে পারছো? জি জি স্যার। হুম। মডেল গুলো যদি নিয়ে একটু বলতে, আর হ্যাঁ, মানে মডেল গুলো যে কিরকম হয় ওগুলা কি এআই মানে কোডিং বেসড হ্যাঁ। হয় নাকি আমার অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল হয় মডেল গুলা? না আমরা আমরা আসলে আমাদের যেগুলো আমাদের হচ্ছে আহ কি বলে না, সিএসসি রিলেটেড যেগুলো কাজ, সেগুলো হচ্ছে মানে যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলি সবই হচ্ছে আহ মানে আমাদের ইয়া লাগবে না, হার্ডওয়্যার লাগবে না আর কি, ঠিক আছে। এগুলো আমরা বিভিন্ন টুল আছে, পাইথন মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো হচ্ছে সলভ করতে হয় আর কি, স্যার ঠিক কিন্তু আছে। গাছের মডেল গুলো যে দেখলাম, গাছের পেপার গুলো ওগুলা কি? আচ্ছা, গাছ না, ওগুলো ডাটা সেট আর কি, ওটা ইমেজ, ইমেজের উপরে হচ্ছে যে আমরা কাজ করতেছিলাম, মানে কাজ করছি আর কি, সেটা দেখাইছে আর কি। মালবেরি বললো না, ওটা তো ইমেজ, ইমেজ কে তো আমরা ওই পিক্সেল আকারে থাকে, সেটার উপরে আমরা কাজ মানে মডেল করে রান করি আর কি। এখন এগুলো সব নতুন লাগবে, যখন শুরু করবে একটা কোর্স তখন সব আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখন একটু প্রথম প্রথম টার্ম গুলো নতুন লাগবে, মানে মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যখন শুরু করবা তখন দেখবা যে এগুলো সহজ আর কি, ঠিক আছে। কি স্যার? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে মূলত আজকে এটা ছিল হচ্ছে 19 এর জন্য আর কি, আর তোমাদের তো হচ্ছে পরে মানে তোমাদের তো কোর্স অ্যাসাইন করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখবা আর কি, বিভিন্ন অনলাইন মানে টিউটোরিয়াল গুলো। আর এটা ছিল মূলত 19 এর জন্য আর কি, ঠিক আছে। ওকে। স্যার আমাদের শুরুতে কনফারেন্স পেপার নিয়ে কাজ করা ভালো হবে নাকি জার্নাল পেপার নিয়ে কাজ করা? মানে আসলে কনফারেন্স গুলো ছোট থাকে তো, আর ওগুলো হচ্ছে একটু বোঝা সহজ হয়, যেগুলি বাংলাদেশি কনফারেন্স, ঠিক আছে। যেমন আইট্রিপলি, কিছু কনফারেন্স আছে, আইট্রিপলি সব না, দেখবা যেগুলি মানে বাংলাদেশি কনফারেন্স লেখা আছে, কুয়েট অথবা চুয়েট, তারপরে রাবি, বুয়েট, এগুলো একটু বোঝা সহজ হয়। এগুলো হচ্ছে ছোট 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 থাকে, প্লাস হচ্ছে এগুলো পড়া সহজ, 4 4 পাতা 5 পাতা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 6 পেজের হয় আর কি কনফারেন্স গুলো। এগুলি সহজে বোঝা যায় আর কি, ঠিক আছে। তাহলে তোমরা কনফারেন্সে কাজও করতে পারবা, হ্যাঁ ইনিশিয়ালি তোমরা কনফারেন্সে শুরু করতে পারো, একটা আইডিয়া আসলো, ঠিক আছে। ম্যাক্সিমাম সবাই কনফারেন্সে শুরু করে আর কি। ওকে। স্যার হুম, বলো। স্যার ওই যে তখন একটা পেপারে আপনি দেখালেন না যে ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 6.1,
তো এটা হচ্ছে কমে আসছে আপনি বললেন। তো কত ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকলে বুঝবো যে ওটা ভালো পেপার? আসলে কনফারেন্সে কোনো ইম্প্যাক্ট নাই, সব না স্যার, কনফারেন্স না, আমি যেগুলি এমনি হ্যাঁ, আমি পেপার। বলি, হ্যাঁ, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে ন্যাশনাল, মানে যেমন আমাদের দেশের, এগুলো ইম্প্যাক্ট থাকে না আর কি। আর যেগুলো আমার বাহিরের দেশে কনফারেন্স, সেগুলো ইম্প্যাক্ট থাকে। এখন ইম্প্যাক্ট হচ্ছে শুরু হয় হচ্ছে আহ 1 থেকে 1 2 ইম্প্যাক্টও ভালো, ঠিক আছে না? 1 2 টু টু থেকে মানে 3 থেকে 3 উপরে আর কি। মানে সবচেয়ে প্রথম হচ্ছে কোয়ার্টার লেন্সের পরে Q1 প্রথমে, সবচেয়ে ভালো হচ্ছে Q1। Q1 এর ইম্প্যাক্ট আছে, আবার Q2 এর সেম ইম্প্যাক্ট। দেখা যায় Q1 এর হচ্ছে 3 ইম্প্যাক্ট, Q2 হচ্ছে 5 ইম্প্যাক্ট। তাহলে এখানে আমি অবশ্যই Q1 এর 3 ইম্প্যাক্টটা ভালো Q2 থেকে, ঠিক আছে? বুঝতে পারছো? জি তো স্যার, প্রথমে হচ্ছে জি স্যার। আমরা ক্যাটাগরি করবো Q1 দিয়ে আর কি। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, তাহলে আজকে 8:30-এ যারা যারা ছিল তারা হচ্ছে সমস্যা থাকতে পারো অথবা লিভ নিতে পারো। এখন তোমাদের আব্দুল সালাম ভাই হচ্ছে ওই আহ, আহ, ওই আমাদের যে দুটা প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে ওই অ্যানোটেশনের, ওটা আর কি দেখাবে আর কি, কিভাবে অ্যানোটেট করতে হয়। আজকে দেখাবো তো আব্দুল আব্দুল সালাম?